স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। প্রযুক্তির শক্তিকে প্রগতির পথে এগিয়ে নেওয়ার আহ্বান। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে প্রযুক্তিকে নতুন সুযোগ হিসেবে দেখছেন আইনমন্ত্রী। ইউটিউবে মুজিব আমার পিতা অ্যানিমেশন চলচ্চিত্রের প্রথম গান প্রকাশ। মাইক্রোসফট বিক্রেতাদের ব্যবহার করছে সন্দেহভাজন রাশিয়ান হ্যাকাররা। 5 মিনিটে কাস্টমাইজড অ্যাপ বানিয়ে দেবে গুগল। প্লাস্টিক সার্জারির ছবি ফাঁসের হুমকি। মনের কথা লিখে দেবে ফেসবুক। এবং বছর জুড়েই পথ দেখিয়েছে প্রযুক্তি। যাচ্ছি বিস্তারিত খবরে। প্রযুক্তির শক্তিকে প্রগতির পথে এগিয়ে নেওয়ার আহ্বান। দেশের প্রত্যেক নাগরিককে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রযুক্তির শক্তিকে প্রগতির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকারে, শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বেসরকারি উদ্যোক্তা উদ্ভাবক যারা আছি, তারা সকলেই মিলে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হই, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হই এবং আগামী দিনে প্রযুক্তির যে উন্নয়ন, সেই প্রযুক্তির শক্তিকে আমরা প্রগতির পথে এগিয়ে নিয়ে যাই। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবস 2020 উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে পেশাজীবীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। বক্তব্যে যারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তারা প্রযুক্তির অপব্যবহার করছে বলেও সতর্ক বার্তা দেন জুনায়েদ আহমেদ পলক। প্রযুক্তির কিন্তু অপব্যবহারও কিন্তু অনেকে করে, যারা দেশবিরোধী চক্রান্তে এখনো লিপ্ত, যারা এই বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি চায় না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এখনো কিন্তু বিদেশিদের এজেন্ট হিসেবে, পাকিস্তানিদের এজেন্ট হিসেবে, সেই পরাজিত শক্তির এজেন্ট হিসেবে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারাও কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমাদের ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিকে আমরা প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না। তো আমরা যদি ধর্ম নিরপেক্ষতার এই নীতিটাকে ভালোভাবে বিশ্লেষণ না করি, আমরা যদি নিজেরা উপলব্ধি না করি, তাহলে কিন্তু এই অপব্যাখ্যা এবং অপপ্রচারের শিকার হয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর সাম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আ.ম.শ. আরেফিন সিদ্দিক। মার্শাল ম্যাকলুহান তিনি 60-এর দশকে বলেছিলেন যে এই বিশ্ব গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়ে বলেছিলেন, কারণ তখন ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে যুক্তরাষ্ট্রে, এবং এই ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশন স্যাটেলাইটের কারণে যুক্তরাষ্ট্রের টেলিভিশন প্রোগ্রাম বিম করা যায় সারা দুনিয়াতে, এবং তখন সেখান থেকে দেখা যায়। আর আমরা বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র বঙ্গবন্ধুর উদ্বোধনের পরে সর্বপ্রথম তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দেখলাম যে মোহাম্মদ আলী ক্লে, সেই বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা, তিনি মুষ্টিযুদ্ধ করছেন এবং সেটা আমরা সরাসরি ঢাকায় বসে দেখছি। এই যে সুযোগটা তিনি বঙ্গবন্ধু করে দিলেন সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে, তাতে আপনারা বুঝতে পারেন এবং আমরা সবাই বুঝতে পারি যে বঙ্গবন্ধু কতটা প্রযুক্তি বান্ধব ছিলেন এবং প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কিভাবে চেষ্টা করে গেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ.বি.এম. আরশাদ হোসেন এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক রেজাউল করিম। আগে ছিল বহিঃশত্রু, আগে ছিল হলো ফিজিক্যাল যুদ্ধ, এখন যেটা সাইবার যুদ্ধ, সেই সাইবার যুদ্ধ করার জন্য আমাদের সরকার আমাদের সেই সংস্থা গঠন করেছেন, অর্থাৎ নিরাপদ একটি ডিজিটাল বাংলাদেশ যেটি আলটিমেটলি একটি সোনার বাংলাদেশে পরিণত হবে, সেটার জন্যই আমরা সংগ্রাম করছি। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে প্রযুক্তিকে নতুন সুযোগ হিসেবে দেখছেন আইনমন্ত্রী। বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর ও সময় সাশ্রয় করতে ফোন কনফারেন্স ও ইন্টারনেট সমর্থিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশিত এডিআর অনুশীলনের পরামর্শ দিয়েছেন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বাণিজ্যিক বিরোধ নিরসনকল্পে দেশের বিদ্যমান আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে সহায়ক মাধ্যম হিসেবে দেখছেন তিনি। আইনমন্ত্রী বলেন, Under the definitive direction of Honorable Prime Minister Sheikh Hasina, the government has enacted use of information technology by the Court Act 2020 to carry out trials through digital means. Our judiciary has already started conducting court proceedings. তিনি আরো বলেন, To carry out trials through digital means. Our judiciary has already started conducting court proceedings via video conferencing. However, we are yet to go a long way regarding the virtual form of ADR. Suggested virtual ADR practices can either be based on phone conferences or internet-supported video conferences. I'm confident that at this crisis period, BIAC can play a pivotal role in this regard. Although the legal framework exists, ADR is not yet widely practiced in its modern form. Of course, many businesses adopt informal arrangements for settlement of disputes where they work, which is really excellent. শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বিয়াকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই প্রযুক্তির পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ রুমি আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান, বিয়াক বোর্ডের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ মইনুল কবির। ইউটিউবে মুজিব আমার পিতা অ্যানিমেশন চলচ্চিত্রের প্রথম গান প্রকাশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতার প্রথম গান তোমার সমাধি প্রকাশ করা হয়েছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানটির মূল সুরকার ও গায়ক শ্যামল মিত্র। 1974 সালে 4 লাইনের এই গানটির পূর্ণ রূপ দিতে শ্যামল মিত্রকে অনুরোধ করেছিলেন বঙ্গবন্ধু। এবার সেই পূর্ণাঙ্গ গানটি ব্যবহৃত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্রের প্রথম গান হিসেবে। গানটির ভিডিও প্রকাশ মাত্রই দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তত্ত্বাবধানে চলচ্চিত্রের জন্য গানটি নতুন করে তৈরি করেছে প্রোলেন্সার স্টুডিও। এবার কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল। তার সঙ্গে সঙ্গীতায়োজন ও বাদ্যযন্ত্রে আরও ছিলেন তানভীর দাউদ রনি, এমজি কিবরিয়া, রাশেদ শরীফ শোয়েব, সৌরভ সরকার ও আমজাদ হোসেন। গানটি বৃহস্পতিবার রাত 8টায় প্রোলেন্সার স্টুডিওর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়। আগামী বছরের শুরুতেই দর্শকদের জন্য উন্মুক্ত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। আইসিটি বিভাগের অর্থায়নে নির্মিত দেশের সবচেয়ে বড় 2D অ্যানিমেশন স্টুডিও প্রোলেন্সারে চলচ্চিত্রের নির্মাণ কাজ পরিচালনা করছেন সোহেল মোহাম্মদ রানা। নজর দিচ্ছি দেশের বাইরে। মাইক্রোসফট বিক্রেতাদের ব্যবহার করেছে সন্দেহভাজন রাশিয়ান হ্যাকাররা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সাইবার হামলার পেছনে মাইক্রোসফট কর্পোরেশনের খুচরা বিক্রেতাদের প্রবেশাধিকার ব্যবহার করেছে সন্দেহভাজন রাশিয়ান হ্যাকাররা। সোলারউইন্ড সফটওয়্যারের নেটওয়ার্কের সুরক্ষা ব্যবস্থায় নিয়োজিত ব্যবস্থার সঙ্গে আপোষ না করেই এই হামলা করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার পর্যন্ত সোলারউইন্ডস ওরিয়ন সফটওয়্যারের আপডেটই ছিল একমাত্র পরিচিত বিষয়। এখন নিরাপত্তা কোম্পানি ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনকর্পোরেটেড বলছে মাইক্রোসফটের অফিস লাইসেন্স বিক্রেতাদের কাছ থেকেই হ্যাকাররা ক্রাউডস্ট্রাইকের ইমেইল পড়ার চেষ্টা করেছিল এবং সেটি ব্যবহার করতে সক্ষম হয়েছে। অবশ্য যারা সোলারউইন্ডসের সাথে আপোষ করেছে বিশেষভাবে সেই হ্যাকারদের শনাক্ত করা যায়নি, কিন্তু ক্রাউডস্ট্রাইকের তদন্তের সাথে পরিচিত দুজন ব্যক্তি তাদের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। বলা হচ্ছে ক্রাউডস্ট্রাইক ওয়ার্ড প্রসেসিং এর জন্য অফিস প্রোগ্রাম ব্যবহার করে, কিন্তু ইমেইলের জন্য নয়। গত 15ই ডিসেম্বর মাইক্রোসফট কয়েক মাস আগে করা এই ব্যর্থ প্রচেষ্টার জন্য ক্রাউডস্ট্রাইককেই দায়ী করেছিল। ক্রাউডস্ট্রাইক বলছে তারা সোলারউইন্ডস ব্যবহার করে না, তাই অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে কোনো প্রভাব ফেলেনি। একই সঙ্গে পুনরায় বিক্রয়কারীর নাম প্রকাশ করতেও তারা অস্বীকার করেছে। তদন্তের সাথে পরিচিত একজন রয়টার্সকে বলেছেন তারা রিসেলারের প্রবেশাধিকারের মধ্যে ঢুকে পড়েছিল এবং মেইল পড়ার সুবিধা নিতে চেষ্টা করেছে।
যদি এটা ইমেইলের জন্য অফিস 365 ব্যবহার করত তাহলে খেলা শেষ হয়ে যেত। অনেক মাইক্রোসফট সফটওয়্যারের লাইসেন্স তৃতীয় পক্ষের মাধ্যমে বিক্রি করা হয় এবং নতুন পণ্য সংযোজন এবং কর্মচারী নিয়োগ করার সময় ওই কোম্পানিগুলি ক্লায়েন্টদের সিস্টেমে প্রায় নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস পেতে পারে। তাই মাইক্রোসফট এ বিষয়ে গ্রাহকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে। 5 মিনিটে কাস্টমাইজড অ্যাপ বানিয়ে দেবে গুগল। কোনো কোড লেখা ছাড়াই ক্লাউড অ্যাপশিট প্ল্যাটফর্মে কাস্টমাইজড অ্যাপ্লিকেশন বানানোর সুযোগ করে দিচ্ছে গুগল। ভৌগোলিক অবস্থান এবং গুগল ম্যাপস দিয়ে প্ল্যাটফর্মটির মাধ্যমে যে কেউ 5 মিনিটে মোবাইল অ্যাপ বানাতে পারবেন বলে দাবি টেক জায়ান্টের। অ্যাপশিটে বানানো যাবে অটোমেশন অ্যাপও। আর কাস্টমাইজেশনের একদম গভীরে ঢোকার আগে পরীক্ষা এবং যাচাইয়ের জন্য এই প্ল্যাটফর্মে থাকছে ওয়ার্কফ্লো ফাংশন। গুগল ব্লগ পোস্টের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে প্রযুক্তি সাইট দ্য ভার্জ। ওই ব্লগ পোস্টে বলা হয়েছে অ্যাপশিট অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপস বসিয়ে কয়েক মিনিটেই সাধারণ একটি ভৌগোলিক অবস্থানের অ্যাপ বানাতে পারবেন ব্যবহারকারী। প্লাস্টিক সার্জারির ছবি ফাঁসের হুমকি। যুক্তরাজ্যের কসমেটিক সার্জারি চেইনের ডেটা চুরি করে রোগীর সার্জারির আগে ও পরের ছবি সহ অন্যান্য তথ্য ফাঁস করার হুমকি দিয়েছে হ্যাকাররা। হ্যাকিংয়ের শিকার হসপিটাল গ্রুপের রোগীর তালিকায় বেশ কিছু তারকাও রয়েছেন। হামলার বিষয়ে তথ্য কমিশনারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে আক্রান্ত প্রতিষ্ঠান হসপিটাল গ্রুপ। প্রতিষ্ঠানটির র্যানসামওয়্যারের হামলার কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে সাইবার হামলার এই ঘটনায় প্রতিষ্ঠানের কাছ থেকে হ্যাকাররা মুক্তিপণ দাবি করেছে কিনা তা জানানো হয়নি খবরে। রোগীর 900 গিগাবাইটের বেশি ছবি হাতিয়ে নেওয়ার দাবি করে ডার্কনেট ওয়েব পেজে রেভিল নামের হ্যাকার গ্রুপটি বলেছে গ্রাহকের অন্তরঙ্গ ছবি পুরোপুরি মনোরম কোনো দৃশ্য ছিল না। এদিকে ইমেইলে সব গ্রাহককে সাইবার হামলার বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি। কোনো গ্রাহকের বেশি তথ্য বেহাত হলে তার সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছে তারা। মনের কথা লিখে দেবে ফেসবুক। নিউরন থেকে সরাসরি মানুষের ভাবনা সংগ্রহ করে অক্ষরে পরিণত করতে সক্ষম প্রযুক্তি নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যুক্তরাষ্ট্রের ছোট স্টার্টআপ প্রতিষ্ঠান সিটিআরএল ল্যাবের সঙ্গে নিউরাল সেন্সর ভিত্তিক একটি রিস্টব্যান্ড তৈরির প্রচেষ্টা চালাচ্ছে তারা। প্যারালাইসিস রোগীদের সাহায্য করতে পরীক্ষামূলকভাবে মনের কথা লেখার জন্যই ফেসবুক এই ডিভাইসটি বাজারে আনতে যাচ্ছে বলে জানিয়েছে বাজফিড নিউজ। সূত্রটি জানিয়েছে মস্তিষ্কের সংকেত ডিকোড করে অক্ষরে রূপান্তর করতে বানানো হচ্ছে রিস্টব্যান্ড জাতীয় একটি ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে মানুষের ব্রেইন কম্পিউটারের সঙ্গে সংযোগ পাবে। সংবাদ মাধ্যমটিকে ফেসবুকের সিটিও মাইক শ্রোফার বলেছেন, আমরা নতুন অভিজ্ঞতার পথ প্রশস্ত করছি যা অতিরঞ্জিত না হলে কোটি কোটি মানুষের জীবন উন্নত হবে। সূত্রটি আরও বলছে ফেসবুকের বার্ষিক সভায় নতুন নিউরাল সেন্সর নিয়ে আলোচনা হয়েছে। তবে ওই সভার বিস্তারিত প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। শুধু বলা হয়েছে কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি অডিও রেকর্ডে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। দ্রুতই সেটি বাজারে আনার চেষ্টা চলছে। বছর জুড়েই পথ দেখিয়েছে প্রযুক্তি। বহমান সময়ের স্রোতে স্মৃতি হতে চলেছে 2020। বছরটি অন্য সব বছর থেকে পুরোটাই আলাদা, অনেকটা বাঁক বদলের। তাই পরিস্থিতি যত বদলাচ্ছে জীবনযাপনে ততটাই মুখ্য হয়ে উঠেছে প্রযুক্তি। এর মেরুদণ্ড হয়েছে ইন্টারনেট, দক্ষতার অনুষঙ্গ হয়েছে টেকনিক্যাল নলেজ। 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে নতুন বছরকে স্বাগত জানানোর আগে তাই একটু সফর করতে চাই বিদায়ী বছরে। দেখতে চাই আমাদের আগামীর গন্তব্যকে। ধারাবাহিক এই ফিরে দেখা 2020-এ আজ দেখুন প্রথম পর্ব। 18 মার্চ কোভিড-19 হানায় জীবনযাত্রায় আরোপ করতে হয় লকডাউন। ছেদ পড়ে স্বাভাবিক জীবনযাপনে। বাতিল করতে হয় মোড়ক উন্মোচন, ইভেন্ট কিংবা সভা সমাবেশ। সংক্রমণ ঠেকাতে বন্ধ করতে হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতও। তবে জীবন থেমে থাকেনি। অনলাইন, টিভি, রেডিও, এমনকি মোবাইল ফোন হয়ে ওঠে পাঠশালা, ব্যবসায় প্রতিষ্ঠান। বাস, রেল, লঞ্চ বন্ধ হলেও ইন্টারনেট হয়ে ওঠে জীবনযাত্রা সচল রাখার মহাসড়ক। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে ডিজিটাল মাধ্যম নির্ভর। আদালতেও যুক্ত হয় কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার। 20 মার্চ দেশের ইতিহাসে অনুষ্ঠিত হয় প্রথম ভার্চুয়াল সংবাদ সম্মেলন। আইসিটি বিভাগের উদ্যোগে পাবলিক প্রাইভেট পিপল মিডিয়ার অংশীদারিত্বে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আপৎকালীন সময় মোকাবেলার ঘোষণা আসে। প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা, খাদ্য ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিসিপি ও এসওপি
প্রকল্প গ্রহণ করা হয়। এরপর থেকে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য প্রায় পুরোটা জুড়েই আষ্টে পৃষ্ঠে থেকেছে ডিজিটাল প্রযুক্তি। ভার্চুয়াল অফিস ও ওয়েবিনার হয়ে ওঠে জীবনের অন্যতম অনুষঙ্গ। ভিডিও কল সফটওয়্যার ও অ্যাপ হয়ে ওঠে ভার্চুয়াল অফিস স্পেস। জুম, গুগল মিট, স্ট্রিমইয়ার্ড হয়ে ওঠে নিত্যদিনের সঙ্গী। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলতে থাকে সভা, সেমিনার ও সংবাদ সম্মেলন সহ সব আন্তর্জাতিক সম্মেলন ও প্রতিযোগিতাও। সরকারের মন্ত্রিসভার বৈঠকও হয় অনলাইনে। দেশের ওয়েব আকাশ হয়ে ওঠে অ্যাপমুখী। অ্যাপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কাটতি বাড়ে স্মার্টফোনের। এই সময় স্থানীয়ভাবে উৎপাদিত স্মার্টফোন হয়ে ওঠে জাতীয় শক্তির উৎস। আর এই শক্তিকে আরও বাড়িয়ে দিতে অবৈধ মোবাইল রোধে কঠোর অবস্থানে নামে বিটিআরসি। বাস্তবায়ন ধাপে গড়ায় দীর্ঘদিনের প্রচেষ্টায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার উদ্যোগ। একই সঙ্গে লকডাউনে সব দিক থেকে যখন অর্থনৈতিক মন্দাবস্থা, তখন অর্থনীতির চাকাকে সচল রাখতে সামনের কাতারে চলে আসে টেলিকম ও তথ্য প্রযুক্তি খাত। বছর জুড়েই চিকিৎসায় টেলিমেডিসিন হয়ে ওঠে শেষ ভরসা স্থল। দেশীয় কোম্পানিগুলোর সঙ্গে জোট বেঁধে সরকারের পক্ষ থেকে চালু করা হয় নানা ডিজিটাল সলিউশন। স্বাস্থ্যসেবায় টোল ফ্রি করা হয় 333। এতে যোগ করা হয়েছে বিভিন্ন এক্সটেনশন। চালু করা হয় corona.gov.bd। ওয়েব ছাপিয়ে চিকিৎসা সেবা অ্যাপে যুক্ত হয় করোনা ট্রেসার বিডি। আতঙ্কের ভরসাস্থল হয়ে ওঠে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ। বিদায়ী বছরে দেশের অ্যাপ বাজারের আকার কয়েক গুণ বেড়ে 1000 কোটি টাকা ছুঁই ছুঁই করছে বলে মত খাত সংশ্লিষ্টদের। তাদের মতে ক্লাসরুম সফটওয়্যার টুলসের মতো বিভিন্ন খাতের সলিউশন টুলসের কদর থাকবে তাই আসছে বছরে। বাজারটা শুধু অ্যাপ ডেভেলপমেন্টের অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপের বাজারটা কিন্তু আমাদের দেশের সামগ্রিক পেশাজীবী মানুষদের মধ্যে আসলে এখন অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাপের যেই বাজার বাংলাদেশে ডেভেলপমেন্ট সেক্টরের জন্য, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো আছে তাদের জন্য প্রায় আমি বলবো যে প্রায় 800 থেকে 1000 কোটি টাকার মতো একটি বাজার আছে বাংলাদেশে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। এর বাইরেও অ্যাপ ভিত্তিক যে পেশাজীবী গড়ে উঠেছে বিভিন্ন রকমের গ্রামে গঞ্জে শহরে তরুণদের মধ্যে, এবং ইন্টারনেট ভিত্তিক যে পেশা গড়ে উঠেছে তার মধ্যে অ্যাপ কিন্তু একটি বড় বাজার দখল করে আছে। সফটওয়্যার উন্নয়ন ও অ্যাপের পাশাপাশি দেশেই শুরু হয় অক্সিজেন, ভেন্টিলেটরের মতো লাইফ সেভিং মেডিকেল যন্ত্রাংশ উৎপাদনের মিশন। স্থবির হয়ে পড়া বিশ্বে নিজেদের সক্ষমতা গড়ে তুলতে পাওয়ার এয়ার পিউরিফায়ার, রেসিপিরেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, ইউভি ডিসইনফেক্ট্যান্ট, সেফটি গগলস, প্রোটেক্টিভ শিল্ড, রেসপিরেটরি মাস্ক তৈরিতে মনোনিবেশ করেন দেশের উদ্ভাবক ও উদ্যোক্তারা। এ ধরনের উদ্ভাবন ও গবেষণায় টেলিকম ও তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে একাডেমিয়া এবং শিক্ষার্থীদের সংযোগ বেড়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভার্চুয়াল নানা উদ্যোগে নতুন গতি পেয়েছে দেশের বিজ্ঞান খাত। নিয়মিত অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল হ্যাকাথন, আন্তর্জাতিক অলিম্পিয়াড। জীবনের স্থবিরতা কাটিয়েছে টেলিকম প্রযুক্তি। ভ্যাট ফাঁকি রোধে বছরের শেষ দিকে এসে শতাধিক ব্যবসায় প্রতিষ্ঠানে বসানো হয়েছে আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস। নতুন বাস্তবতার চ্যালেঞ্জের মধ্যেই পুঁজিবাজারে যাত্রা শুরু করেছে রবি। বিটিআরসির অডিট আপত্তির টাকাও দেয়া শুরু করে গ্রামীণফোন। কোভিড প্যান্ডেমিকে সবাই বেশি বেশি করে কিন্তু আইসিটি ব্যবহার করা শুরু করলো, জীবনযাত্রা যাতে না থেমে থাকে। অনলাইন ক্লাসরুমটা আমরা দেখেছি সর্বস্তরে ব্যবহার হচ্ছে, একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখেছি যে অনলাইনে কোর্টও চলেছে, আদালতও চলেছে, বিচার কার্য চলেছে। সো এই ধরনের নতুন নতুন যে জিনিসগুলো পপুলার হওয়া শুরু করলো আইসিটি ভিত্তিক, তার জন্য নতুন সফটওয়্যার, নতুন টুলস, নতুন ধরনের সিস্টেম এগুলো প্রয়োজন হওয়া শুরু করলো। এবং আমি বিশ্বাস করি যে সামনে এই সলিউশনগুলো আরো নতুন নতুন ভাবে লাগবে, এবং সে কারণে কিন্তু সামনে আমাদের একটা বড় সম্ভাবনার দুয়ার কিন্তু উন্মোচন হতে যাচ্ছে। টেলিহেলথ, অ্যাগ্রিটেক, ফিনটেক এগুলোতে আমি একটা বড় অপরচুনিটি সামনে দেখতে পাচ্ছি। আমাদেরকে শুধু স্কিলড হতে হবে,
নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলোতে যদি আমরা দক্ষ হতে পারি এবং সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। অভিজ্ঞজনদের মতে টেলিকম ও প্রযুক্তি খাতের সঙ্গে বিজ্ঞানের গতি যদি সমান্তরালভাবে যুক্ত হয়, তবে নতুন বছরটি মেধাভিত্তিক বাংলাদেশে সব সম্ভাবনাকে সম্ভাবনায় রূপান্তরিত করবে। তবে এজন্য এই খাতে সরকারের নগদ প্রণোদনা এবং দক্ষ মানব সম্পদ গড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য প্রযুক্তি ব্যবসায় নেতারা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।